নমস্কার, আপনারা দেখছেন আর টিভি নিউজ বাংলা। ফলতা নস্করপুর গ্রামে 2024 সালে বিধানসভা ভোটের সময় তৃণমূলের কর্মকর্তারা মিন্টু হালদার নামক এক গ্রামবাসীর উপর অযথা অত্যাচার করে। এই নিয়ে উনি কি বললেন আমরা শুনে নেব। নমস্কার, আপনারা দেখছেন আর টিভি নিউজ বাংলা। তো আজকে আমরা আছি নস্করপুরে একটা গ্রামে। তো সেখানে 2024-এর যে টিএমসি ভোট হয়েছিল, ভোটের যে ফল বেরিয়েছিল, তখন যে এখানে গ্রামের একজন বাসিন্দা আছে, তো ওনার ওপর অনেক অত্যাচার চলেছে। কেন চলেছে, কি কারণে চলেছে, সেটা আপনারা ওনার মুখ থেকেই শুনতে পারবেন। তো আমরা জেনে নেবো ওনার কাছে যে কি ঘটনা ঘটেছিল বা কি অত্যাচার চলেছিল ওনার প্রতি। এখন আপনারা দেখতে পাচ্ছেন, আমরা ঘরটা দেখাবো। ঘরটা আপনারা দেখতে পাচ্ছেন কি অবস্থা হয়ে আছে। সরকার থেকে কোনো ঘরের যে নতুন ঘর করে দেবে যেসব প্রতিশ্রুতি যেগুলো দেওয়া হয়েছে, সেগুলো কিছু পূর্ণ হয়নি তার। তো সেগুলো জেনে নেবো আমরা, কথা বলে 2024 নিচ্ছি। সালে লোকসভা ভোটের আগে আর কি, লোকসভা ভোটের সময় হঠাৎ কোনো কারণবশত আমাকে ভুল বুঝে গ্রামেরই কিছু লোক, 40 থেকে মোটামুটি 50 জনের মতো প্রায়, ঠিক আছে, হঠাৎ করে রাত্রেবেলা আমার বাড়িতে অযথা বিনা কারণে বিনা দোষে আমাকে হঠাৎ দেখি না বাড়িতে হামলা করে, লাইট ফাইট ভেঙে দেয়। আমি ঘর থেকে বেরোনোর চেষ্টা করি, আমাকে ধরে নেয়। তারপর বউকে ছিগল তুলে দেয়, ঠিক আছে। বাবা মা তেড়ে আসতে বাবা মাকে ঘাড় ধাক্কা দিয়ে ঠেলে দেয়। তা কী কারণে কি আমি আজও পর্যন্ত বুঝতে পারলাম না। তা ওদেরকে বারবার চেষ্টা করলাম। তারপরে আমাকে বলা হয়েছিল যে তোরা ভোট ফোট দিতে যাবি না, ঠিক আছে। তা আমি বললাম কেন, আমার নিজের গণতন্ত্র, সংবিধান, গণতন্ত্র অধিকার, আমার নিজের অধিকার, আমি নিজে ভোট দিতে যাব, এটা তো সংবিধানের নিয়ম। বলছে না, তুই তোর পরিবার ভোট দিতে যা। তা আমাকে, আমার পরিবারকে টোটালি, প্রথম কথা হচ্ছে আমাকে এবং আমার পরিবারকে ভোট দিতে দেওয়া হয়নি, ঠিক আছে। এটা 2024 সালের লোকসভা ভোটের সময়। গ্রামের কেউ জানতো সেগুলো প্রতিবাদ করেন? হ্যাঁ, অনেকে যারা প্রতিবাদ করেছে তাদেরকেও গিয়ে ঘরে হামলা করেছে, যারা প্রতিবাদ করেছে, যেমন রূপা আচার্য, কাচারী মণ্ডল, তাপস মাল, দেবাশিস প্রামাণিক থেকে শুরু করে ওদিকে হেমন্ত আড়ং থেকে শুরু করে যারা প্রতিবাদ করেছিল, ঠিক আছে, সবাইকেই মোটামুটি পরের দিনকে ফের তাদের বাড়ি হয়ে শাসি এসে হুমকি নিতেছে। এমনকি আমাকে এখান থেকে মারতে মারতে তাপস মালের বাড়ি পর্যন্ত নিয়ে, আমার ভিডিও ফুটেজ রয়েছে। আমার বউ শুধু ভিডিও ফুটেজটা করেছিল বলে তার জন্য আবার একদিন রাস্তায় ফেলে, আমাকে আমারই পাড়ায় রাস্তায় ফেলে আমাকে মেরেছে সব জনতা। তারপরে আমি তাদেরকে বারবার করে বললাম যে আমি যদি কোনো দোষ করে থাকি, কোনো অন্যায় করে থাকি, গোটা গ্রামের মাঝে সবাই সামনে আমি যদি কোনো ভুল করে থাকি, সবাইয়ের সামনে কোথাও আমি অন্যায় স্বীকার মানে মেনে নিই। থানার দ্বারস্থ বা কারোর কাছে গেছিলেন? হ্যাঁ, যখন আমাকে দুবার প্রথমত ভাবলাম যে হয়তো এই যে আমাকে যে ইয়ে করেছে তা ওদেরকে জানার চেষ্টা করলাম যে কিসের জন্য আমাকে মারা হয়েছে। তা আমাকে ভোট দিতে দেওয়া দেওয়া হয় না কেন। আমি শুধু কিছু কিছু জিনিস বলেছিলাম যে ছাপ্পা ভোট করাটা অপরাধ, ঠিক আছে। আমাদের গ্রামে ছাপ্পা ভোট হয়েছে, লোকসভা ভোটে পুরোটাই ছাপ্পা মেরেছে। তা আমার এমনকি আমি যে ডিউটি যাব, আমি সিকিউরিটি গার্ডের ডিউটি করি, সেখানে যে যাব, আমাকে বললো যে ভোটের পরে তো আবার যেতে পারবি, তার আগে যেতে পারবি না। এতদিন আপনি মানে কিছু বলেননি কেন? নতুন সরকার এসছে বলে তার কাছে আপনি আশা রাখছেন? আমি সদস্যর কাছে এটা বারবার বিহিত চেয়েছিলাম, কিন্তু এখনো পর্যন্ত কোনো সদুত্তর পাইনি। 2024 থেকে আজ 2026 সাল, আমি তখন সেই 2024 সালেই যখন আমাকে দুবার রাস্তাতে ফেলে মারা হয়েছিল বা বিভিন্ন কারণে টর্চার করেছিল, আমাকে এবং আমার পরিবারকে টর্চার করা হয়েছিল বিভিন্নভাবে, ঠিক আছে, হেনস্থার শিকার হতে হয়েছে। গোটা গ্রামের লোক দেখেছে, যারা আমার হয়ে প্রতিবাদ করেছে, একটা ভালো ছেলেকে কেন মারা হচ্ছে, কি দোষ তার, এইসব প্রতিবাদ যারা করেছিল তাদেরকেও গিয়ে শাসানি হুমকানি এইসব। আমি সেই সময় থানাতে দ্বারস্থ হই প্রথম। থানাতে যাওয়া একদিন দুদিন যায়, কিন্তু ওখানে কোনোভাবেই কোনো মানে ডায়েরি বলো, কোনো এ মানে এফআইআর, কোনো কিছুই ওরা নিচ্ছে না। আমি প্রশাসনকে, প্রশাসনকে অনুরোধ করেছিলাম যে আমাকে বিনা কারণে বিনা দোষে যে অন্যায় তারা করছে, আমি তো এখানে জানাতে এসেছি। প্রশাসন তো জনতার জন্যই প্রশাসন, আর প্রশাসন জনতার হয়েই কাজ করবে, আমি এটা মানি, বা সংবিধান, গণতন্ত্র, অধিকার সবার অধিকার। তো আমি সেই হিসাবে আমি প্রশাসনের দ্বারস্থ ছিলাম। আইন আমি হাতে তুলে রাস্তার নেব না। একটু খুব অসুবিধা হচ্ছে রাস্তায়। তো এই রাস্তাটা আপনারা কি ঠিকঠাক করেছিলেন আগে? এই রাস্তাটা বলতে আমি অ্যাপ্লিকেশন দিয়েছিলাম, আমার পাড়া আমার সমাধানে মাইকে যখন হেঁকে গিয়েছিল একবার, এই এই সরকারের আমলে। তা মাইকে হেঁকে যাওয়ার কারণে আমি তার আগেও একবার দরখাস্ত দিয়েছিলাম, ঠিক আছে, তার কপিও আমার কাছে আছে, এই দেখুন।
বিডিও সাহেবের আমি আমার দুটো ভাই কৃষ্ণ হালদার, শ্যামল হালদার, ওরা সবাই মিলে আমরা গিয়েছিলাম কাঁঠাড়িয়া প্রাইমারি স্কুলে, ওখানে গিয়েছিলাম। এই কপিটা ফেলে দেওয়া হয়েছিল। তারপরে আমি প্রধানের কাছে আবার এই কপিটা নিয়ে দ্বারস্থ হই আমাদের প্রধান সাহেব মুকুল মণ্ডলের কাছে। আচ্ছা। ওখানে গিয়ে মুকুল মণ্ডল বল তুমি ভিডিওতে চলে যাও। আমি আবার ভিডিওতে গেছি, ভিডিওতে উনি রিসিভ কপি দিচ্ছিল না। আমি বললাম স্যার এটা আপনি রিসিভ কপি দেবেন, নাহলে আমি বাধ্য হয়ে থানায় যাব। বলতে আমাকে রিসিভ কপি দেওয়া হয়েছিল, বললো তোমার এটা গ্রান্টেড, এই রাস্তাটা হবে। তা আমি ওখানে দিয়েছিলাম মহেশ মালের বাড়ি থেকে পরিমল হালদারের বাড়ি পর্যন্ত। তা আজও পর্যন্ত ওই রাস্তা হয়নি। ঠিক আছে, তারপরে দেখলাম আমার যে আমার যে বাবা মা বসে আছে, বাবার যে বয়স্ক বাবা এখনো পর্যন্ত কোনো বার্ধক্য ভাতা পায়নি। আমার দেখছি একটা লিস্ট টাঙানো আছে, ঘরের লিস্ট। ঠিক আছে, আমি যেটা নিয়ে বিডিও অফিসে দ্বারস্থ বিডিও সাহেবের কাছে গেলাম, যে মিন্টু হালদারের নামে ঘর মিন্টু বরকে দেওয়া হয়েছে। তা আমি সেই তথ্যটা নিয়ে অফিসারের কাছে মানে 7-8 দিন ঘোরার পরে ওখানে বিডিও সাহেবের কাছে ঘরে বসে ওনার থেকে কথা নিয়ে উনি আমাকে পঞ্চায়েতের যে সনদ যে ছিল ডাটা এন্ট্রি করে ওনার কাছে যাওয়া হলো। ওখানে যেতে সনদ আমাকে আমি বললাম যে আমার যে এরা মিন্টু হালদারের এটা মিন্টু বরটা কে আছে আমাদের নস্করপুরে। বললো আমি ওসব বলতে পারবো না। ঠিক আছে, এই তথ্য আছে, এই প্রথম তো আমাকে ঢুকতেই দেয় না। তারপর আবার বিডিও সাহেবের কাছে এসেছি, যে আমাকে ঢুকতে দেয় না, কেউ অন্য তথ্য দেয় না। আবার বিডিও সাহেবের কথা অনুসারে ওখানে যাওয়া হয়েছে। যেতে আমাকে তারপরে দেখালো, বলছে তুমি সদস্যের কাছে যাও। তা আমি রীতিমতো আমার যে সদস্য গ্রামে পরিচিত জানি, সেই সদস্যর কাছে গেলাম। তার নাম হচ্ছে সোনালী বর, কিন্তু ওনার যে মানে হাজব্যান্ড আছে সীমন্ত বরের বাড়িতে 2-3 দিন গেলাম, দেখা পাইনি। চতুর্থ দিনের মাথায় আমি একদিন ওই কাঁটাড়ের রাস্তায় নগ্নার ওখানে দেখলাম ঘরটা আমাদের গ্রামে কি আছে, ওর নামে আমার মিন্টু হালদারের ঘরটা ওর নাম ওর এতে ট্রান্সফার হয়েছে। আমাকে ওখান থেকে যেটা বলছে আমি সেটাই বলছি। ঠিক আছে, আমি তো আর অতটা জানি না। আমার কাছে এই আছে, কপিও আছে, লিস্ট আছে। তো সেই অনুযায়ী বললাম যে তোমার কাছে আজকে 2024 থেকে 2026 হয়ে গেল, আমার যে বিনা কারণে বিনা দোষে আমার বাড়িতে টর্চার করেছো, বিভিন্নভাবে আমাকে যে হেনস্থা করেছো, রাস্তায় হুমকি দিচ্ছ বিভিন্নভাবে, এমনকি যা অচেনা লোক আমার মানে যখন আমাকে মারছে, গায়ে হাত দিচ্ছে, আমাকে বলছে যে দেখে নেবো, করবো, তোমাদের নাম বলছে। সেই সব ছেলেগুলোকে আমি চিনি না। আমি রাতের অন্ধকারে ডিউটি থেকে আসি, সিকিউরিটি গার্ডের ডিউটি করি। ঠিক আছে, আচ্ছা, তোমার যে এই যে যে ঘর ভেঙেছিল, যেগুলো হয়েছিল, তুমি যে আমাদের এখন নতুন সরকার এসছে, তোমাদের এখানে যিনি এমএলএ মশাই আছে তাকে কিছু আমি বিচার- এমএলএ সাহেবের বাড়িতে এটা নিয়ে 4 বার গিয়েছি এখন পর্যন্ত। এমনকি একদিন বৃষ্টি ভেজা মাথায় নিয়ে আমি আমার স্ত্রী সমেত গেলাম, যে এই পুরো তথ্যটা যা যা আছে, মানে আমার 24 সাল থেকে কপিগুলো যেগুলো আছে যেগুলো কপি আছে, মানে থানায় কবে কবে অভিযোগ করেছি, থানায় আজকে 13 বার গেছি। থানায় আজকে 13 বার গেছি। সন্দীপনাথ খালি বলছে, এবং যে কপিগুলো দিয়েছি সন্দীপনাথ যিনি অফিসার আছেন মেজবাবু, উনি খালি বলছে হারিয়ে ফেলছি। আমাদের যারা ছেলেপুলেরা ছিল তারাও আমার সাথে গিয়েছিল। ঠিক আছে, তারা সাক্ষী আছে, তারাও বলছে যে আপনি কি করে হারান। আমি এমনকি ওনার ডায়েরিতে পর্যন্ত দিয়ে এসেছি, উনি বলছে হারিয়ে গেছে, খুঁজে পাচ্ছি না। ঠিক আছে, তারপরে আমি যখন আমাদের এমএলএ সাহেব পাণ্ডাবাবু মহাশয়ের বাড়িতে গেলাম, আমি মোটামুটি 8:30টার সময় ওনার বাড়িতে ঢুকলাম। সেদিনকে বেরিয়ে গেল, প্রথম দিন বেরিয়ে গেল। তারপরের দিনকে বললো ভিডিওয় আসো, ভিডিওতে 3টের সময় দেখা করলাম, বললো অনুষ্ঠান আছে, অনুষ্ঠান সেরে আবার নিচে নামলো, তখনও দেখা করলাম, বলছে তুমি আরেকবার আসো, এখন ওসি চেঞ্জ হয়েছে, আরেকবার আসো। নতুন সরকারের উপর কি আশা আছে আপনার? যে যে প্রবলেমগুলো হয়েছে সেগুলো কি আপনার সমাধান কিছু করতে পারবেন? আশা করছি ডবল ইঞ্জিন সরকার এখন এসছে, আমাদের পশ্চিমবাংলায় প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের মহাগুরু মিঠুন চক্রবর্তী আমার সবচাইতে সম্মানীয় ব্যক্তি বলে মনে হয়, আমার দেশের গর্ব হয়। ওই মানুষটা দেখে আমি অনেক কিছু শিখেছি। ওই মানুষটা এবং মহাগুরু মিঠুন চক্রবর্তী যখন বলে দিয়েছে যে সিএম আমাদের পশ্চিমবাংলার সবচাইতে ভালো মুখ্যমন্ত্রী, এর চাইতে আর কেউ হতে পারে না। সেই সিএম, বর্তমানে যে সিএম শুভেন্দু অধিকারী মহাশয়, আমি চাইবো সেই শুভেন্দু অধিকারী মহাশয়কে আমি অনুরোধ করে বলবো, হাত জোড়ে করে বলবো যে মহাশয়, আমার এই যে যে জিনিসগুলো আমার আমার যে টর্চার যে হয়েছে, আমার পরিবারের উপরে যে অনস্থা, যে যে জিনিসগুলো হয়েছে, এইগুলো সব সমস্যার সম্মুখীন বা বিপদ যেন আমি কাটিয়ে উঠতে পারি, সমস্যার সমাধান যেন হয়, আমি এটা চাই। বারবার আমি ওদেরকে, বিশেষ করে আমাদের গ্রামের সদস্যকে আমি বারবার অনুরোধ করেছিলাম যে আমি থানা, পুলিশ, কোর্ট কাছারি কিচ্ছু করতে চাই না। আমি চাই আদর্শ গ্রামের মতো চলুক। দেবাংশু পান্ডা মহাশয় আজকে আমাদের এমএলএ,
সাহেব উনি যখন বলছে যে ফলতাবাসী ফলতার মতো চলবে, মানুষ মানুষের মতো চলবে, সেই মহাগুরু মিঠুন চক্রবর্তীকে এবং শুভেন্দু অধিকারী মহাশয়কে সম্মান জানিয়ে আমি বলবো এ তাড়াতাড়ি সমস্যার সমাধান বিহিত হোক। এবং আমি সবসময় মানে মানুষের পাশে থাকতে চাই, আমাদের এই গ্রামটাকে একটা সুন্দর সুন্দর রূপে নমস্কার। প্রতিষ্ঠিত হোক এই এখন গ্রাম। আমার সাথে যিনি আছেন মিন্টু হালদার, যার ওপর অত্যাচার হয়েছিল তার খুব কাছের একজন বন্ধু আছেন, তো উনি কি বলছেন আমরা শুনে নেব। সেদিন রাত্রে মিন্টু হালদারকে অনেকেই মারতে গেছিল, তাদের আমরা ভিডিও ফুটেজ করে রেখেছি বা দেখানো হয়েছে। অন্ধকারে ঠিক মতো মুখ চেনা যায়নি। কটা নাগাদ এসেছিল? ওই 8টা, 8:30, 9টা এরকম ঠিক মতো ঘড়ি দেখিনি, মোটামুটি রাত্রে এসেছিল। ঠিক মতো হচ্ছে গিয়ে আমরা চিনতে পারিনি, তবু যতটা পেরেছি ভিডিও ফুটেজ করে রেখেছিলাম। আমরা চাইবো ওদের শাস্তি হোক। আমাকেও শাসিয়ে গেছে, আমাকেও ভোটে 2 দিন আগে এসে বলে গেছে তোমাদের এখানে নাকি ছাপ্পা ভোট হয়েছিল? ছাপ্পা ভোট হয়েছিল, কিন্তু হচ্ছে গিয়ে আমাকেও শাসিয়ে গেছে বাড়িতে। ভোটের 4 তারিখে, ভোটের পরে 4 তারিখের পর দেখে নিবে বলেছিল। আমার টোটো, আমি সামান্য একটা টোটো চালি খাই, টোটো বার হতে দিবে না বলেছিল। রাস্তা নাকি তারা করে রেখেছে, আমাদের রাস্তা। আর আমার একটা প্রশ্ন আছে, আমার বাড়ি দেবে না, আমার বাড়িতে জিও করার কি প্রশ্ন? জিও করে ফটো তুলে নিয়ে গেল তুমি আমার বাড়িতে। প্রশাসনের কাছে গেছিলে? কোনো কিছু অভিযোগ কিছু করেছো? প্রশাসনের কাছে তো আমাদের যাওয়ার সুযোগই দেয়নি, আমাদের সবসময় তো শাসিয়ে রাখতো। কোথাও গেলে মারধর করবে, এইভাবে শাসিয়ে যেত। আমাকে শাসিয়ে গেছে ভোটের 2 দিন আগে, বলেছে ভোট দিতে যেতে হবে না, তোর ভোট আমরা দিয়ে দেবো। বা এইভাবে আগের ভোট তো আমাদের দিয়ে দিয়েছে, আমাদের যেতে হয়নি। চেয়ার নিয়ে বুথে বসছিল, সেইভাবে ভোট হয়েছে। এখন আমরা হচ্ছে গিয়ে ভোট দিতে যাওয়ার নিয়ে একটা ধমকি দিয়েছে, মারধর করবো, গাড়ি নিয়ে বেরোতে দেবো না, এইভাবে যাই তাই করে বলে গেছে। আর মিন্টু হালদারকে তো আগেও মারধর করেছে, শাসিয়ে গেছে রাত্রে। আমি আগেও বলেছি যে মুখ চেনা যায়নি, ভিডিও ফুটেজ আমরা করে রেখেছি। আমাকেও এইভাবে শাসিয়ে গেছে। আমরা চাই ওদের শাস্তি হোক, শাস্তি না হোক জনগণের কাছে আমরা ভোটে ভিডিও ফুটেজ দেখাবো, দেখুক, দেখে জনসাধারণ কি বলে। আমরা চাইবো মাননীয় মুখ্যমন্ত্রী যেন আমাদের এইটা একটা পদক্ষেপ নেয়। কারা কারা করেছিল ঘটনাগুলো? কারা কারা করেছিল? গোলার ভয়েসে রাধেশ্যাম মাল তো একই আছে, আমাকে বলেছিল 4 তারিখের পর বেরোতে দেবো না। রাধেশ্যাম মাল মানে সদস্য নয়, অথচ সদস্যর উপরে, উনি নেতার মতো আর কি। আর 2 হচ্ছে গিয়ে সনাতন বর, সনাতনের ভাই, যে হচ্ছে গিয়ে সনাতনের ভাই যে সদস্য আমাদের হচ্ছে গিয়ে সীমন্ত বর, ওনার স্ত্রী সদস্য সোনালী বর। আর সদাই মণ্ডল আছে, ওর সঙ্গে পূর্ণেন্দু হাজরা আছে। তারপর যে অমলেন্দু আসেনি, কিন্তু উনি সাইড থেকে বলেছে, গাইড করেছে। আর আরো 10-12 জনের মতো ছিল। স্বপন মালিক ছিল, স্বপন মালিকের ছেলে অমিত মালিক, এরাও আছে। আর বড়পাড়া থেকে ওই সীমন্ত বরের বাড়ির ওখান থেকে আরো এসেছিল 2-4 জন। অন্ধকারে যতটা মনে পড়ে, মন্টু আড়ং ছিল, মিন্টু হালদারকে মারতে গিয়েছিল, যাই তাই করে বলেছে, যদি একটা ভোট যদি অন্য জায়গাতে পড়ে, এইভাবে বলেছে। হ্যাঁ, পূর্ণেন্দু। আর ওদিকে ছিল হচ্ছে সঞ্জয় বর ছিল, দেবু হাজরা ছিল, আর ওদিকে আর একজন সদেম মাল ছিল। এরকম ভাবে ঠিক মনে পড়ছে না, তো মোটামুটি 14-15 জন। জন্য বলবো যে অনেক গ্রামের মহিলারাও এসেছেন, ঠিক আছে, ওনারাও বিচারের জন্য দাঁড়িয়ে আছেন, বিচারটা পাচ্ছেন না তারা এতদিন ধরে থেকেও, ঠিক আছে। তো সেই জন্য আমরা ওনাদের কাছেও কিছু জেনে নেবো যে কেন এরকম ঘটনাটা ঘটেছিল আর কেনই বা তারা ঘটিয়েছিল। ঘটনার পর তারা যখন সরকার থাকলো না, তারপরে এখনো পর্যন্ত সরকার নেই, এখন নতুন সরকার এসছে, তাতেও এখনো তারা সেরকম বিচার পাচ্ছেন না। তো সেটার জন্য আমরা এনাদেরকেও জিজ্ঞেস করে নেবো যে কি হয়েছিল না হয়েছিল। তো আপনি একটু বলুন তো যে আপনাদের কি কি প্রবলেম এখানে ক্রিয়েট হয়েছে ওনাদের জন্য? ওনাদের সব সময় তো আমাদের শাসিয়ে রাখতো। আমার বাড়িতে লোক ছিল না, আমার ছেলে, আমার স্বামী ছিল না। আমাকে সে বুলেন্দু বললো, টিএমসি ভোট দাও তো ভালো, নাহলে তোমার ছাল চামড়া তুলে নেবো। আমি একটা মেয়ে ছেলে, একটা বেটা ছেলে, কি করে এই কথাটা বলতে পারে? তারপরে তো যারা আর কি টিএমসি নেতা, তারা মেশিন নিয়ে টেপ মারছে তার বাড়িতে। সে আজ বলছে আমি টিএমসি নেতা, সে কি করে এই কথাগুলো বলতে পারে? আবার এখন শাসাচ্ছে যে ওরা আমাকে এই করছে। এদিকে তো অন্যায় সব সময়। আমার বাড়ি এসে কেন বলে যাবে? আমি তো মেয়ে ছেলে, একটা ঘরে বলে যে ছাল তুলে নেবো, কেন এই কথাটা বলে কেন? আমরা কি অন্যায় করেছি? আমরা তো দেখেছি এক সময় যে তৃণমূল মানে সরকার যখন ছিল, তখন আমরা দেখেছি কি যে পুরো গুন্ডারাজ চলেছে সব জায়গায়। তো হ্যাঁ, আপনাদের এখানেও গুন্ডারাজ শুনছি চলছে। সেরকম গুন্ডা। আমার বাড়ি লোক নিয়ে হামলা করেছিল, আমার বাড়ি এই ফাল্গুন মাসে। আমার বাড়িতে অন্তত 20-25টা লোক, মহিলা, ছেলে মেয়ে নিয়ে আমার বাড়ি কেউ নেই। সবাইকে মানে গোটা গ্রাম, আমার স্বামী শুধু চাবি মেরে আমাকে রেখে দিয়েছিল যে বাইরে বেরোনি, নাহলে তো আমাকে মেরেই ফেলে দিত। ওরা আমাকে মেরেই ফেলে দিত। এখন আপনারা কি চাইছেন?
আমরা এখন যারা অন্যায় করেছে তাদের শাস্তি চাই আমরা। আপনারা গিয়ে তো থানায় যোগাযোগ করতে পারতেন। থানায় যাওয়ার সুযোগ দিয়েছে আমাদের সবসময় সাজিয়ে রেখেছে। এখন যখন নতুন সরকার এসেছে এখন তো আপনারা যেতে পারবেন। এখন যাচ্ছি বলে তো এখন অনেক কিছুই চব্য হচ্ছে, বলছে ওরা বলছে যে তৃণমূলীর হাত, আমরা অনেকবারই গেছি কিন্তু তারা কোনো কিছু করছে এখন না। ডবল ইঞ্জিন সরকার, নতুন সরকার বলেছে, শুভেন্দু অধিকারী যেহেতু বলে দিয়েছে কোনো কিছুর সঙ্গে আপোষ করা হবে না, তো সেই জন্য তো তখন আপনাদের তো সেটা এখন প্রোটেকশন তো পুরোপুরি পাবে। এখনো তো সাজাচ্ছে। দুদিন আগে আমার বাগান করতে এসেছিল, আমার বাগান বলছে আমার জায়গা বলে, আমার সেই তৃণমূলের লোক আমার সাথে ঝগড়া করে গেল, আমাকে মারতো। জবরদখল করতে হ্যাঁ, আমার বাগান, ওই বাগানে কি করে যাবো? আমার বাড়িতে কেউ থাকে না, আমার স্বামী আর আমি। আমার স্বামী সকালে চলে যায়, আমি একা থাকি। আমি একটা মেয়ে ছেলে কি করতে পারি? ফলতা থানা দেবীপুর অঞ্চল, নস্করপুর গ্রাম এটা। এই দেবীপুর অঞ্চলের যিনি হচ্ছে সভাপতি হচ্ছে সৌমিত্র মণ্ডল, এবং জাহাঙ্গীর খানের একনিষ্ঠ ঘনিষ্ঠ নেতা হচ্ছে অবজারভার দীপক চক্রবর্তী, এবং দেবীপুর অঞ্চলের সভাপতি সৌমিত্র মণ্ডলের নেতৃত্বে আমাদের গ্রামে যে সদস্য সীমন্ত বর, মানে সোনালী বর সদস্য, ওর হাজব্যান্ডের নাম হচ্ছে সীমন্ত বর। ঠিক আছে, সীমন্ত বর মানে সদস্য কিছু না করে তার হাজবেন্ড সব বাবার কিছু নাম করে, হচ্ছে গোবিন্দ বর। মানে হাজবেন্ড সবকিছু করে, সদস্য কিছু করে না, তাই তো? হ্যাঁ, হাজব্যান্ডই সবকিছু করে। ঠিক আছে, এবার ওনার স্ত্রী যায়, ওর সঙ্গে করে নিয়ে যায় যতটুকুটা করে। এবার ওনার যে সাঙ্গমাঙ্গ আছে, যেমন হচ্ছে 1 নম্বর হচ্ছে রাধেশ্যাম মাল, হচ্ছে বুথ সভাপতি। ঠিক আছে, আমাদের বুথের বুথ সভাপতি পূর্ণেন্দু হাজরা, সদাই মণ্ডল, সহদেব মাল, সীমন্ত বর, অমিত মালিক, অমলেন্দু হাজরা, সনাতন বর, সঞ্জয় বর, দেবু হাজরা, রঞ্জন বর, স্বপন মালিক, মন্টু আড়ং ও যোগাই মণ্ডল। এই যে কজনের নাম দিলাম, আমাকে আমার বাড়িতে অযথা বিনা কারণে বিনা দোষে ওরা যখন আমার বাড়িতে হঠাৎ করে হামলা চালায়, প্রায় 70 থেকে 80 জনের মতো আমার অনুমান হলো। কিন্তু তারপরে মানে আমাকে মুসলিম আমার গায়ের কাছে যারা এলো 30 থেকে 40 জনের মতো। ঠিক আছে, এই 30 থেকে 40 জনের মধ্যে আমার যে ভিডিও ফুটেজ রয়েছে, ভিডিও ফুটেজ আমি হাজারটা মিথ্যা কথা বলতে, কিন্তু ভিডিও ফুটেজটা তো আর মিথ্যা কথা নয়। সেই ভিডিও ফুটেজের মধ্যে যে কজনের গলার আওয়াজ, ভয়েস, প্রশাসনকে বারবার অনুরোধ করেছি যে আমি যদি মিথ্যা কথা বলি, আমি যদি দোষ করে থাকি গোটা গ্রামের মাঝে, তাহলে বসিয়ে একটা সদুত্তর পাওয়া হোক। আজকে 2024 থেকে, সেই লোকসভা ভোট থেকে 2026 এখন পর্যন্ত আমি বারবার থানায় আজকে 13 বার গেছি। 7টা কপি দিয়ে থানার যে মেজবাবু সন্দীপনাথ, তিনি খালি বলছে হারিয়ে ফেলছি। এই জিনিসটা নিয়ে আমি সদস্যকে বারবার বলেছি যে সমস্যাটা মেটা, তোরা যে অন্যায় জিনিসটা করেছি গোটা গ্রামের মাঝে, তোরা আমাকে যেভাবে হেনস্থা করেছি গোটা গ্রামের মাঝে সবার সামনে, এই তথ্যটা মানে ভালো করে যাচাই করে দেখ। যদি আমার ভুল হয়ে থাকে, আমি অন্যায় স্বীকার, এর মতো আর জিনিস না। আমি থানা আপনার সাথে যারা আছে তাদেরও তো আমি শুনলাম যে তাদের অনেক অত্যাচার করেছে। সেটা গোটা গ্রামের মানুষ বলবে, আমি কি বলবো? আমি তো একজন সাধারণ মানুষ, আমি একজন নাগরিক। আমার সবচেয়ে প্রথম হচ্ছে অভিযোগ, এবং আমার পরিবারকে ভোট দিতে দেয়নি 2024 সালে, মানে লোকসভা ভোটে আমাকে আমার পরিবারকে ভোট দিতে দেয়নি। অযথা কোনো কারণবশত রাত্রে আমার বাড়িতে 30 থেকে 40 জন নিয়ে হামলা করা হয়েছে। আমার স্ত্রীকে নোংরা কথা বলা হয়েছে, এবং বয়স্ক বাবা মাকে ঘাট ধরে ঠেলে ফেলা হয়েছে। মারতে মারতে আমাকে তাপস মালের বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। আমার ঘরের লাইট ভেঙে দেওয়া হয়েছে, আমাকে দুবার রাস্তায় ফেলে মেরেছে ভিডিও ফুটেজ করার জন্য। এফআইআর করে ওদের যদি থানায় বিচার করতে হয়, আমি চেয়েছিলাম এটা আদর্শ গ্রাম, সুষ্ঠুভাবে থানা পুলিশ কোর্ট কাছারি আমি করতে চাইনি। এটা আমি 2024 থেকে আজকে হেনস্থা শিকার হয়ে 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 আমার দেয়ালে পিঠ থেকে গেছে। আমার যাওয়ার জমানায় যে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় সততার প্রতীক ছিল, তিনি আজকে দুর্নীতিতে ভরা। আজকে আমি কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ব্যাপক ভালোবাসতাম, জাহাঙ্গীর খানকে ব্যাপক ভালোবাসতাম। তিনি তো একবার, আমি ওনার অফিসেও আমি অভিযোগ দিয়েছিলাম। আমাদের জাহাঙ্গীর সাহেব যেহেতু কাছের লোক, উনি একবার তো এসে খোঁজ খবর নিতে পারে যে আমার বিরুদ্ধে এই সব টর্চার, ওনার ওখানেও আমি অভিযোগ দিয়েছিলাম। উনি তো একবার দেখতে আসছে যে এতটাই হেনস্থা শিকার হচ্ছে। একবারও আমাদের গ্রামে এসছে, ওই জাহাঙ্গীর খান এসছে না, অভিষেক। আমি চাই যারা আজকের এই জিনিসগুলো ঘটিয়েছে আমাকে, আমি বলেছি যদি আমার বিরুদ্ধে দুর্নীতি প্রমাণ যদি কিছু থাকে, সবাইয়ের সামনে, জনতার সামনে আমাকে যেমন হেনস্থা করেছো, সবার সামনে তোমাকে ক্ষমা স্বীকার করে নিতে হবে। অন্যায় মুকুল চন্দ্র হাজরা মহাশয়কে টিএমসি জন্মদিনে এই কথাটা কি বলা যায়? টিএমসি জন্মদিনে মুকুল হাজরা মহাশয়কে বলছে তুমি চোর, তুমি চোর, তুমি চোর। আজকে যদি এই যারা টিএমসি ছাপ্পা ভোট করে টিএমসি করেছে, তাদেরকে আমি যদি বলি যে জনসাধারণের যে সাধারণ যে টাকা, কাটমানি, সে আমপান হোক আর ঘরের টাকা হোক, যার যা কাটমানি খেয়েছে, প্রত্যেকটা মানুষের থেকে হিসাব নিয়ে, হিসাব বুঝে এমএলএ থেকে এখানে উপস্থিত থেকে সবার মাঝে, জনতার মাঝে আমার যেমন বিচারটা সুবিচার পাইয়ে দিয়ে যাবে, গোটা গ্রামের জনতাকে তিনি এমএলএ এখানে উপস্থিত থেকে সবার সামনে মাইকের মাধ্যমে, কিন্তু মাইকের মাধ্যমে জনতা জানুক। আমি চাই জনতার জন্য আমি কাজ করতে চাই। জনতা
জনতাকে জানিয়ে মানুষকে মানুষের অধিকার সংবিধান কেড়েছে, সবচাইতে বড় এরা অপরাধী। এরা গোটা সবাই মিলে যে কজন নাম দিয়েছি আমার ভিডিও ফুটেজের মধ্যে আছে, প্রত্যেকের বিরুদ্ধে এলিগেশন এনেছি। যদি 5 বছর 10 বছর ভুলে এটা যদি সুষ্ঠুভাবে মীমাংসা হয়ে যায় আমি খুব খুশি। এটার বিরুদ্ধে যদি কোনো কিছু আজকে ধর 5 বছর বাদে ওরা ভুলে গেল, 5 বছর 10 বছর বাদে আবার যে সরকার ধর কোনো সরকার পাল্টে গেল, আমার যদি কোনো কারণবশত যদি মৃত্যু আমার ঘটে যায়, আমার এক মেয়ে এক ছেলে বউ বাচ্চা, আমি 8,000 টাকা মাইনে সিকিউরিটি গার্ডের চাকরি করি, যদি আমার মৃত্যু ঘটে যায়, এই যে কজনের নাম দিলাম যদি কোনো অ্যাঙ্গেল থেকে কোনো কিছু একটা যদি সর্ষের দানা পর্যন্ত যদি কিছু একটা পাওয়া যায়, তাহলে সেই সরকারের কাছে আমি অনুরোধ করবো এদের মৃত্যুদণ্ড একটা অনুষ্ঠানে থাকে, গ্রামের মাঝে থাকুক, গ্রামের মানুষের সাথে সুখ দুঃখের সাথী হয়ে থাকুক, সবাই সাথে চলুক। আমি যেমন তোমাকেও ভালোবাসি, তোমাকেও তো আমাকে ভালো দেখতে হবে। চারিদিকে কিভাবে মানে অসহায় হয়ে আছে আজকে মানুষ, এখানে কোনো কাজ নেই। আমি চেয়েছিলাম এখানে আমাদের যে পুরনো প্রাইমারি স্কুলটা, যে এপি স্কুলটা, আমরা ওই স্কুলে পড়াশোনা করছি, ওই স্কুলটা কেউ মাথায় তুলে নিয়ে যেতে পারবে না। ওই স্কুলে আমি 100 মহিলার কাজের বন্দোবস্ত করার জন্য চেষ্টা করেছিলাম, সেখানেও বাধা দিয়েছে। আমি আমফান বলো আর লকডাউনের সময় আমি আমার নিজের গেটের টাকা খরচা করি, এমনকি আমি যে জায়গায় কাজ করি ওখান থেকে বিভিন্ন সোর্স মারফতে, লোকের মারফতে আমি কিছু দেওয়ার চেষ্টা করছি। মানুষের মেয়েরাই বলবে, সেটা আমি কিছু বলতে পারবো না। চেষ্টা করেছিলাম, এমনকি পরে যখন আমি 3 গাড়ি 4 গাড়ি 5 গাড়ি চাল আনার চেষ্টা করেছিলাম, যেটা আমাকে সুন্দরবনে বাধ্য হয়ে পাঠাতে হয়েছে। আমাকে অনেক দিক থেকে অনেক হেনস্থা করেছে। যাদের নামে এলিগেশন আনছি তারাই অনেক জানে না আমি গ্রামটাকে কিভাবে সাজাতে চাইছিলাম। কেউ আমার দিকে তাকায়। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আছেন, ওনার কাছে আশা নিয়ে উনি বসে আছেন যে কবে ওনার এই সমস্যার সমাধান হবে। আর আমাদের এমএলএ সাহেব যিনি এখানের আছেন, ওনার কাছেও ওনার একটা আশা আছে, যে উনি আশাবাদী খুব, যে এখানে যাতে ওনার যে সমস্যাটা আছে সেটা সমাধান হয়। আপনারা শুনলেন, আপনারা দেখতে থাকুন RTV নিউজ বাংলা।